দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে সব শ্রেণী পেশার মানুষের জন্য সহনীয় খরচে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা, এটাকে আমরা সহজ ভাষায় বলি সর্বজনীন স্বাস্থ্য সেবা। এবং এটি নিশ্চিত করবার একটা প্রতিশ্রুতি বাংলাদেশ সরকারেরও আছে, বিশেষ করে 2023 সালের মধ্যে যে লক্ষ্য অর্জন করতে হবে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেখানেও এই প্রতিশ্রুতি আছে। এবং আমরা জানি যে গত অর্থ শতাব্দীতে বাংলাদেশের বিভিন্ন খাতে অভাবনীয় উন্নয়ন হয়েছে, কিন্তু এই সর্বজনীন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমাদের অর্জনগুলো আসলে কি? আশাবাদী হওয়ার মতো জায়গা কতগুলো, চ্যালেঞ্জগুলো কোথায় এবং সেই চ্যালেঞ্জ উত্তরণের উপায় কি, এসব নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের সঙ্গে আছেন NRDS এর নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল, তিনি SDG অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী। আপনাকে স্বাগত। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রুমানা হক, তিনি মূলত স্বাস্থ্য অর্থনীতি পড়ান। আপনার স্বাগত। এবং আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী, তিনি আমাদের টেলিভিশনেরই মানুষ, যাকে মোটামুটি নিয়মিত দেখেন স্বাস্থ্য শোয়ের সঞ্চালক হিসেবে। কিন্তু আজকে লেলিন ভাই আপনি আমাদের গেস্ট, এবং আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে সর্বজনীন স্বাস্থ্যসেবা, এই তিনটি শব্দ আমরা যত সহজে বলে ফেলি, আমাদের সংবিধানেও এটা প্রতিশ্রুতি আছে যে মানুষকে 15 অনুচ্ছেদে যে সর্বজনীন স্বাস্থ্যসেবা পাওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। তো সেই সাংবিধানিক অধিকার অর্জনে গত 52-53 বছরে কোন জায়গাটায় আছি আসলে? ধন্যবাদ। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্ম মাত্র তার কতগুলো অধিকার জন্মায়। যেমন তাকে খাবার দিতে হবে, অন্ন, তাকে পরিধেয় বস্ত্র দিতে হবে, এবং খেলো, জামা কাপড় পরলো, তারপরে তার সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রথম 3টি অধিকারের একটি হচ্ছে স্বাস্থ্য। এবং বাংলাদেশের সংবিধানে বর্ণিত রয়েছে স্বাস্থ্যটি মানুষের মৌলিক অধিকারের একটি। কিন্তু যে বিধিগুলো দ্বারা সংবিধানের এই ধারাটিকে অবশ্য প্রযোজ্য হতে হবে, সেই জায়গায় কিন্তু একটি ফাঁকা রয়েছে। অর্থাৎ আপনি যদি খাবার না পান, আপনি কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে খাবারের ব্যবস্থা করা হয়নি। কিন্তু আপনি যদি স্বাস্থ্য সেবা না পান, আপনি কিন্তু সরকারকে জিজ্ঞেস করতে পারবেন না আমি কেন পাইনি স্বাস্থ্য সেবাটি। অর্থাৎ স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকারে রূপান্তরের জন্য যে আইনি এবং বিধিগত বিষয়টি দরকার, সেটি বাংলাদেশে এখনো হয়নি। এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে 1971-এর 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জনের পরে তৎকালীন 7.5 কোটি, এখন 17 কোটির মতো মানুষ, এই জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ বস্তুগত পরিকল্পনা এবং আরেকটি ধারণাগত স্তম্ভ তৈরি করা, সেটি হয় না। যেমন ধরুন, স্বাস্থ্যসেবার 5টি স্তম্ভ। একটি হচ্ছে প্রমোটিভ হেলথ, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত ধারণা দিয়ে মানুষকে তার নিজের স্বাস্থ্য অর্জনের পথে বোধ সম্পন্ন করে গড়ে তোলা। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বা প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটাকে আমরা পাবলিক হেলথ বলি, অর্থাৎ রোগ হওয়ার আগে রোগকে থামিয়ে দেয়া। তৃতীয়টি হচ্ছে কিউরেটিভ হেলথ কেয়ার, অর্থাৎ রোগ হয়েছে তার চিকিৎসার ব্যবস্থা করা। তৃতীয়ত হচ্ছে একজন মানুষের রোগ হয়েছে, রোগ হওয়ার পরে সে অনেক কিছু করতে পারবে না, কি কি করতে পারবে সেটি নির্ধারণ করা এবং সেই অনুযায়ী তার জীবনযাপনটাকে নির্ধারণ করা, আমরা বলি পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা। এবং আরেকটি হচ্ছে কতগুলো রোগ রয়েছে তাকে আমরা নির্মূল করতে পারি না, তাকে ভালো করতে পারি না, কিন্তু তার কষ্টটা আমরা কমাতে পারি, যাকে আমরা বলি উপশমমূলক বা প্রশমনমূলক স্বাস্থ্যসেবা। এই 5টি স্তম্ভকে ভিত্তি করে আমরা এই দেশের মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিকল্পনা করব, সেবা পরিকল্পনা। তার প্রথম ভিত্তি কী হবে? এখন আমাদের দেশে কম বেশি 20% মানুষ বাস করে দরিদ্র সীমার নিচে। তো সেই মানুষকে স্বাস্থ্য নিরাপত্তা বেষ্টনীর ভেতরে আনা এক। দ্বিতীয়ত, এর পরে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য কিছুটা ভর্তুকি দিয়ে, অনেকটা ভর্তুকি দিয়ে স্বাস্থ্যসেবা দেয়া। উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের জন্য ভর্তুকিবিহীন স্বাস্থ্যসেবা। এরকম একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। এবং সেই পরিকল্পনা করতে গিয়ে দুটো ব্যাপার। একটি হচ্ছে সরকার যদি নিজে এই পূর্ণাঙ্গ পরিকল্পনাটিকে বাস্তবায়ন করতে পারে, সর্বোত্তম, যেটি স্ক্যান্ডিনেভিয়ার মতো দেশগুলিতে হচ্ছে। কিন্তু যদি না পারে, তাহলে কত অংশ বেসরকারি খাত, কত অংশ সরকারি খাত এটি বাস্তবায়ন করবে, তার একটি রূপরেখা তৈরি করে সেই অনুযায়ী দক্ষ জনশক্তি এবং রসদপত্র, উপকরণ, যেটাকে আমরা বলি লজিস্টিক্স সাপোর্ট, সেটি গড়ে তুলতে হবে। এই কাজটিও হয়। ধরেন এগুলো সহজে আপনি একাডেমিক জায়গা থেকে বলছেন, আমার প্রশ্নটা ছিল যে
চিত্রটা কি? অধ্যাপক রুমানা হক, আপনি ধরেন একজন শিক্ষক, কিন্তু এর বাইরে আপনি তো একজন হাসপাতালেও যেতে হয়, আপনাকে ডাক্তারের কাছেও যেতে হয়। সেই জায়গা থেকে যদি বলেন যে সর্বজনীন স্বাস্থ্যসেবার যে ধারণাটা, আইডিয়াল যে ধারণা, লেন ভাই অনেকগুলো জায়গায় বললেন যে এটা হলে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, কিন্তু একজন নাগরিক হিসেবে আপনার কি মনে হয় যে সর্বজনীন স্বাস্থ্যসেবার চিত্রটা আসলে কেমন এখন পর্যন্ত? ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি আবারও একটু শুরু করতে চাই যে আমরা আসলে এই ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সর্বজনীন স্বাস্থ্যসেবা বলতে আসলে কি বুঝাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের দেশের সমস্ত জনগণ সবার কাছে তার স্বাস্থ্যের যে প্রয়োজনীয় চাহিদা যেটা রয়েছে সেটা আমরা পূরণ করব, এবং এর জন্য তাকে কোনো ধরনের অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হবে না, অর্থাৎ তাকে কোনো ধরনের ফিনান্সিয়াল হার্ডশিপ ছাড়া সে তখন তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুযায়ী সে স্বাস্থ্যসেবাটা পাবে। এখন তার মানে হলো যে আমরা সব ধরনের সেবা তাকে দিব, কিন্তু আমরা যদি দেখি যে হ্যাঁ, আমরা যদি টিকাদান কর্মসূচির কথা বলি, এটা আমাদের দেশের একটা খুবই সফল একটা প্রোগ্রাম, এবং এটা সারা বিশ্বেই কিন্তু এটা আলোচিত হয়েছে যেটা আমরা একটা রোল মডেল। আমরা কিন্তু মাতৃমৃত্যুর হার কমিয়ে এনেছি, শিশু মৃত্যুর হার কমিয়ে এনেছি। আমরা যদি যক্ষ্মা নিয়ন্ত্রণের কথা বলি, আমাদের কিন্তু এখন যে কেস ডিটেকশন রেট বলেন বা কিওর রেট বলেন, এগুলো অনেক আমরা আগের চেয়ে ভালো করেছি। আমরা কোভিডের সময় দেখেছি আমরা এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু অনেক সেবা আছে যেটা এখন কিন্তু আমরা সবাইকে দিতে পারছি না। আমরা অসংক্রামক রোগের কথা যদি বলি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো আমাদের দেশে খুবই দ্রুত হারে বাড়ছে আমাদের নগরায়নের সাথে সাথে, কিন্তু এখনো কিন্তু আমরা একদম জনগণের দোরগোড়ায় এই সেবাগুলো কিন্তু সেভাবে পৌঁছে দিতে পারছি না। আমরা এমনকি যদি বলি যে আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি, এখনো কিন্তু অনেক একটা বড় অংশ মারা কিন্তু তারা তাদের গৃহেই কিন্তু আসলে আপনার এই গর্ভকালীন যে সেবাটাও তারা সেভাবে নিচ্ছে না, আমরা যে অ্যান্টিনেটাল কেয়ার বলি, আবার তারা কিন্তু ইনস্টিটিউশনালি তাদের ডেলিভারিটাও হচ্ছে না, বা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট তারা কিন্তু এখনো পাচ্ছে না অনেকাংশেই। তো আমাদের যেমন সফলতা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এখনো কিন্তু সেবাটা বাড়ানোর প্রয়োজন আছে। সেখানে আরেকটি বিষয় যেটা আমরা বলেছিলাম যে যেখানে আমরা মনে করি যে একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ হিসাবে আমার যে জায়গাটাতে আরও আমি বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু জনগণের এই যে সেবাটা নিতে গিয়ে একটা বড় অংশ যে ব্যয়টা হয় তাকে নিজেকেই বহন করতে হয়। অর্থাৎ তারা যে আমাদের যদি আমরা বিভিন্ন ডেটাগুলো দেখি, তথ্য উপাত্ত, আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাটার কথা বলি যে আমাদের দেশে কিন্তু প্রায় আমরা বলছি যে 74% আপনার ব্যয়টা নিজের পকেট থেকে তাকে দিতে হয়। 74%? জি, মানে 100 টাকা খরচ হলে তার 74 টাকা জনগণকে নিজের পকেট থেকে দিতে হচ্ছে। কিন্তু এটা যদি আমরা অন্যান্য দেশে দেখি, যেমন থাইল্যান্ডের কথা যদি বলি, সেখানে তাদের এই আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার আমরা বলি, নিজের পকেট থেকে সে যে টাকাটা দেয় মাত্র 10%। তার মানে 90% রাষ্ট্র দেয়, রাষ্ট্র দিচ্ছে, বা কোনোভাবে এটা জনগণকে সেই সময় যখন সেবাটা নিচ্ছে তাকে দিতে হচ্ছে না। এখন এটা কিন্তু একটা বড় চাপ তৈরি করে সেবা গ্রহণের ক্ষেত্রে, এবং দেখা যায় যে অনেকে আমাদের এখনো আছে যে বিশেষ করে দরিদ্র যারা আছে। সাপ্লিমেন্টারি প্রশ্ন রেখে যাই, পরে হয়তো এটা নিয়ে কথা বলবো। ধরেন 90% ভর্তুকি রাষ্ট্র একজন সচ্ছল মানুষকে দেবে কিনা, ধরেন 90% ভর্তুকি রাষ্ট্র গরিব মানুষকে দেবে, কিন্তু যার অনেক টাকা আছে তাকে রাষ্ট্র কেন ভর্তুকি দিয়ে চিকিৎসা সেবা? এটি একটু বড় তর্কের জায়গা, এখানে একটু পরে আসবো। জি, যেটা বলছিলাম, হ্যাঁ। তো এবং দেখা যায় যে বিশেষ করে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের কিন্তু এই স্বাস্থ্যসেবার ব্যয়টা নির্বাহ করতে গিয়ে তাদেরকে জমি জমা বিক্রি করতে হয়, ধার নিতে হয়, এবং তারা হচ্ছে কি দরিদ্র সেবার আরো নিচে চলে যাচ্ছে। এমনকি যারা একটু মধ্যবিত্ত আছে তাদেরকেও কিন্তু এই ধরনের সেবাগুলো নেওয়ার জন্য আসলে তারা আবার সেই ওই দারিদ্র সীমার নিচেই তারা চলে যাচ্ছে। তো এই কারণে আমার মনে হয় যে আমাদের সফলতা থাকলেও এই যে এখন জনগণকে একটা বিপুল অংশের অর্থায়ন করতে হয় এই স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য, এইটা একটা চ্যালেঞ্জ। আরেকটা একটু বলতে চাই যে আমাদের যে সরকারি ব্যবস্থাপনায় যে সেবাটা দেওয়া হচ্ছে, অবশ্যই এটা সময়ের সাথে অনেক উন্নত হয়েছে, এবং আমাদের যে স্বাস্থ্যসেবা দেওয়ার যে ইনফ্রাস্ট্রাকচার, যদিও লেলিন ভাই বলেছেন বেশ কিছু চ্যালেঞ্জের কথা, তারপরও আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করি, আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হাসপাতাল, টারশারি হাসপাতাল, একটা সুন্দর একটা কাঠামো রয়েছে, কিন্তু স্বাস্থ্যসেবা নয়, চিকিৎসা সেবা। জি, আমি ওটাতে আসছি। অবশ্যই আমাদের প্রিভেন্টিভ প্রমোটিভ আছে, এটা থাকলো, পার্থক্যটা কি? হ্যাঁ, ওটাতে আসছি। কিন্তু ওই প্রসঙ্গটাতে আমি আসতে চাচ্ছিলাম যে এই আমাদের অবকাঠামোর থাকা সত্ত্বেও কিন্তু আমরা এটা আরো ভালো করতে পারছি না, কারণ আমাদের যে কমিউনিটি হেলথ কেয়ার যারা দিচ্ছেন, বা আমাদের ফ্রন্টলাইন যেমন হেলথ অ্যাসিস্ট্যান্ট আছেন, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার্স যারা আছেন, এখনো কিন্তু তারা এরকম প্রিভেন্টিভ বা প্রমোটিভ কেয়ারগুলো দিতে পারছেন না। তাদেরকে আরো কিন্তু আমরা ব্যবহার করে তাদেরকে জনগণের দোরগোড়ায় এই প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ার দিতে পারি। আপনি যেহেতু কমিউনিটি এবং জেলা হাসপাতালের কথা বললেন, আমি একটু অবল ভাই আপনার কাছে জানতে চাই এই কারণে যে আপনি একদম প্রান্তিক পর্যায়ে কাজ করেন এবং তৃণমূলের লোকজনের সঙ্গে আপনার একটা ঘনিষ্ঠতা আছে, ফলে নোয়াখালীর মতো একটা জেলা শহরের হাসপাতালে কি হয়, কি চিকিৎসা, সেটা আপনি জানেন। ফলে সেই জায়গা থেকে যদি বলেন যে সর্বজনীন স্বাস্থ্য সেবার কথা বললে আমরা তো ঢাকা মেডিকেলের চেয়ে আগে দেখবো যে নোয়াখালী সদর হাসপাতালের অবস্থাটা কি, সেইখানে চিত্রটা কি? আচ্ছা, এই চিত্রটা যাওয়ার আগে আমি জাস্ট একটু সাপ্লিমেন্টারি, সেটা হলো, থ্যাংক ইউ ফর কোয়েশ্চেন, সেটা হলো যে আসলে তো সার্বজনীন স্বাস্থ্য
স্বাস্থ্য ব্যবস্থাটা একটা পদ্ধতি এবং একটা ব্যবস্থাপনাগত বিষয়, Right. টোটালি একটা পলিটিক্যাল পলিসি ইস্যুস, Right. যেটা লিন ভাই শুরু করলেন। এবং সেখানে বলা হচ্ছে যে ইউনিভার্সাল হেলথ কভারেজের জন্য আমরা কমিটেড, তাই না? গত বছরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, ইউএন একটা হাই লেভেল মিটিং অ্যাডাপ্ট করেছে কতগুলো বিশেষ পলিসি, এবং সেখানে আমরা বলেছি যে 2030-এর মধ্যে সব সদস্য দেশ এটা আমরা বাস্তবায়ন করব। এবং গত বছরের 11ই মে প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বলছেন, আমি কোট করি, হ্যাঁ। যে সমগ্র জনগণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা এবং আমরা আমাদের সরকারের প্রথম দিন থেকে তা পূর্ণ করার চেষ্টা করছি। তার মানে একটা কমিটমেন্ট ওনার নিজেরও আছে। এক্স্যাক্টলি, এমনকি সেইটা প্রতিধ্বনি করেছে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গত 6 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন। তিনি বলেছেন যে আমরা অঙ্গীকারাবদ্ধ এবং 2030-এর মধ্যে এটা আমরা বাস্তবায়ন করব। এখন আমরা সবাই বলছি এটা, এবং আমাদের আপা যেটা বললেন যে আমাদের ইউনিয়ন, গ্রাম, ইউনিয়ন, উপজেলা এবং টার্সিয়ারি লেভেলে প্রচুর অবকাঠামোগত Right. প্রস্তুতি আছে, প্রচুর। বাইরে থেকে দেখা যাচ্ছে সুন্দর বাইরে থেকে হাসপাতাল। দেখা যাচ্ছে এটা, কিন্তু ওখানে চিকিৎসা সেবার যেই মানসম্মত সেবাটা সেটা আমরা দিতে পারছি কিনা। Right. আর প্রধান শর্ত যেটা একটা খুব মৌলিক বিতর্ক, আইদার নিখরচায় কারোর জন্যে, আর একটা হলো একটা কম অর্থনৈতিক চাপ তৈরি করবে এইরকম মানসম্মত স্বাস্থ্য সেবা সবাই পাবে। এটাই তো বেসিক ধারণা। কনসেপচুয়াল দিক থেকে এটা। আপনি যেটা প্রশ্ন করলেন যে হ্যাঁ, আমরা কয়েকদিন আগে একটা ছোট্ট সমীক্ষা করেছি। আচ্ছা, তো এটা 600 সাধারণ পরিবারের মধ্যে। এটা কি নোয়াখালীতে? না, এটা নোয়াখালী, বরিশাল এবং চট্টগ্রামে। আচ্ছা, 3টে জায়গায়। হ্যাঁ, তো ওতে যেটা বেরিয়ে আসছে যে শতকরা 46% মানুষ তারা বলছেন যে তারা তাদের যেই স্বাস্থ্যসেবার প্রয়োজন এটা পেতে গিয়ে তাদের এটা বোধহয় হিমশিম আপনার- খেতে হচ্ছে প্রচন্ড। তাই না? এই নিউজ হ্যাঁ। আপনাদের নিউজই বোধহয় এটা। হ্যাঁ, এটাই সেই নিউজ। আচ্ছা, আচ্ছা। তো এটা প্রচন্ডভাবে তারা হিমশিম খেতে হচ্ছে। হিমশিম মানে কি? তাদের যেই স্বাভাবিক বাজেট এটার বাইরে তারা স্বাস্থ্য খাতে ব্যয় করবার মতো টাকা তাদের নেই। কিন্তু তারা যখনই প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে যায় সেই জায়গায় তাদের এই যে স্বাস্থ্যের খরচ অনেক বেড়ে যায়। এখন ধরুন সে সরকারি ব্যবস্থাপনাগুলো ব্যবহার করতে পারছে না কেন? আমি যদি প্রথমে আসি, আমরা আরেকটা ছোট্ট সমীক্ষা করেছি আমাদের যেই গ্রাম যেই ক্লিনিকগুলো আছে, এই ক্লিনিকগুলো তো এখন একটা প্রস্তুত, কিন্তু সরকার 14,500 কমিউনিটি ক্লিনিকের কথা বলছেন। কমিউনিটি ক্লিনিক আমাদের আছে। জি। আমাদের প্রায় 3,800 ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আমাদের প্রত্যেকটা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সুতরাং এই 3টি স্তরে কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার মতো সকল কাঠামোগত প্রস্তুতি আমাদের আছে। এখন সেখানে কি নাই ডাক্তার সেটা নাই। আমাদের আইডেন্টিফাই করতে হবে 2030-এর ভিতর, সেগুলো আমরা নিশ্চিত করব। Right. এখন কমিউনিটি হেলথ ক্লিনিকে কি নাই? ওখানে একজন সাধারণ স্বাস্থ্যকর্মী আছেন, তিনি ভালোভাবে ট্রেইনডও না। তাহলে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত একজন স্বাস্থ্যকর্মী লাগবে অথবা প্যারামেডিক্স লাগবে, যিনি এখানে থাকবেন, তার সঙ্গে স্বাস্থ্যকর্মী থাকবে, এবং কমিউনিটির লোকরা তার প্রাথমিক যে কোনো প্রয়োজনে এখানেই দৌড়ে আসবে। Right. এবং এবং সেটা সবসময় খোলা থাকবে। এটা সবসময় খোলা থাকবে। এখন আছে ধরেন 9টা থেকে 3টা পর্যন্ত, এটা তো খোলা থাকে না। না। আর এই জায়গাটাতে আরো অনেক আমাদের চিকিৎসা সামগ্রী, পরীক্ষা সামগ্রী, পরীক্ষার জন্য উপকরণ, এগুলো আমাদের লাগছে। ইউনিয়ন পর্যায়ে আমাদের চমৎকার ক্লিনিক আছে। আমাদের বাংলাদেশে যেমন শিক্ষাক্ষেত্রে যদি বলি যে যেখানেই যাই প্রত্যেক গ্রামে এখন একই মডেলের একটা স্কুল আছে, এটা দারুণ, কিন্তু Right. দারুণ অগ্রগতি। সুতরাং স্বাস্থ্যক্ষেত্রে এরকম ইউনিয়ন নেই পরিষদ কেন? বিল্ডিং গুলোও সুন্দর এখন। হ্যাঁ, সুতরাং স্বাস্থ্যক্ষেত্রে কেন আমাদের কমিউনিটি সেন্টার, ইউনিয়ন হেলথ সেন্টার, উপজেলা সেন্টার একটা মডেল হয় না? 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আমাদের মানুষগুলো কেন অভিগম্যতা পায় না এগুলোতে? কেন এক শ্রেণীর লোক তাদের আকর্ষণ করে অথবা নানানভাবে ট্র্যাপে ফেলে তাকে জেলা শহরে অথবা উপজেলা শহরে নিয়ে যায়, যেখানে তাকে অনেক দামে এটা কিনতে হয়। আপনি যে প্রশ্নটা করলেন যে আজকেও একটা খবর পড়লাম, আমি এর আগে দেখে এসেছি, আমার শহরেই যখন প্যান্ডেমিক পিরিয়ডে নাগরিকদের দাবি ছিল, সরকার 30 সিটের একটা আইসিইউর ব্যবস্থা করেছেন। এটা গত বছর নির্মাণ কাজ শুরু হয়েছে, সবকিছু রেডি, কিন্তু 2 মাস আগে মাত্র 5 জনকে অ্যাডমিশন দেওয়া হয়েছিল। এখন অ্যাডমিশনও দেওয়া হচ্ছে না। কারণ কি? প্রয়োজনীয় যে দক্ষ চিকিৎসক, Right. টেকনিশিয়ান, ওখানে লিফট কাজ করছে না।
সুতরাং এই যে সরকারি সার্বিকভাবে হাসপাতালগুলোর এইটাই খুব কমন চিত্র যে আপনার অবকাঠামোটা আছে দেখতে সুন্দর, কিন্তু যিনি চালাবেন মেশিন চালানোর লোক নেই, প্রয়োজনীয় ডাক্তার নেই। এখানে দুটো এটাই। জিনিস। একটা বিরতি নিয়ে এখানে এই জায়গাটায় আসবো, এখানে আরো হ্যাঁ, কথা আছে, একটা ছোট্ট ঠিক আছে। বিরতি নিয়ে আসি। দর্শক, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সর্বজনীন স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো কি, তা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লিলিন চৌধুরী, আছেন স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক রুমানা হক এবং NRDS এর নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল। বিরতির আগে যে জায়গায় ছিলেন যে হাসপাতালের অবকাঠামো সুন্দর, মেশিনপত্র আছে, কিন্তু সেবাটা দেয়া যাচ্ছে না। এটা হচ্ছে এখন একটা বড় সমস্যা সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার ক্ষেত্রে। হ্যাঁ, এটা এবং এর সঙ্গে আমি আরেকটু অ্যাড করতে চেয়েছিলাম শুরুতে, সেটা হলো গোটা ব্যাপারটা কিন্তু নীতিগত এবং অর্থায়নগত বিষয় রয়েছে একটা রাষ্ট্রের দিক থেকে, সেটা হলো গুরুত্বপূর্ণ এজেন্ডা। আর অপারেশনাল যে দিকগুলো, আমাদের কাঠামো আছে, চিকিৎসার দুর্বলতা আছে, আমরা কিভাবে জবাবদিহিতা বাড়াবো, কিভাবে নিশ্চিত করব। কিন্তু প্রথমত আমাদের একটা বিবেচনায় নিতে হবে যে আমাদের দেশে এই গোটার স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে একটা নীতি আছে কিনা, যে নীতির উপর ভর করে আমরা 2030 অর্জন করবই করব। আচ্ছা, মানে সর্বজনীন সেবা নিশ্চিত করতে পারবো। হ্যাঁ, এবং তার জন্য আমাদের আর্থিক পরিকল্পনা কি, কারণ তার আগে তো একটা ভিন্ন ব্যাপার থাকতে হবে। যেমন ধরুন, আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে কথা বললে সেটি চিকিৎসা সেবাতে রূপান্তরিত হয়। আপনি বা আমি কিন্তু ডাক্তার, হাসপাতাল, রোগী, চিকিৎসা সব নিয়ে কথা বলছি, কিন্তু তো স্বাস্থ্য সেবার তো একটি মাত্র অংশ এটি। ধরুন কমিউনিটি ক্লিনিক, সেখানে কি আছে, একজন স্বাস্থ্য সহকারী বসে ওষুধ দেয়। লক্ষ্য করুন, অর্থাৎ সেই চিকিৎসা বা কিউরেটিভ কেয়ারটাকে এক্সটেন্ডেড করেছে। এখন কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিকটাকে যে প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এবং পার্শিয়ালি রিহ্যাবিলিটেটিভ যে হেলথ সার্ভিস বা স্বাস্থ্যসেবার কেন্দ্র বানানো হবে, সেটি তো রাষ্ট্র এখনো কনসেপচুয়ালি বা দর্শনগত ওই পলিসিটি তো পরিষ্কার না। এই জায়গায় আমাদের পলিসিটা পরিষ্কার না। আরেকটা জিনিস হলো, আমি একটু উল্লেখ করতে চাই, বলেন যে কোনো হেলথ ফিলসফি রাষ্ট্রের এখনো নাই, কিন্তু একটা স্বাস্থ্যনীতি তো আছে। হ্যাঁ, কিন্তু আমাদের নাই। আমাদের সংবিধানে তো একটা দিক স্বাস্থ্যনীতি তো নির্দেশনা আছে, আছে। খসড়া একটা আছে না? কোথায় স্বাস্থ্যনীতি? একটা খসড়া হলো তো, একটা খসড়া হয়েছে। আচ্ছা। একটা খসড়া নীতি আছে, কিন্তু কিন্তু আমি যেটা নীতি বলছিলাম যে নাই। লেনিন আচ্ছা। ভাই, ধরুন আপনি তো যেটা বললেন যে একাডেমিক্যালি এটা ঠিক আছে, আমি তো মনে করি প্রত্যেকটা ধাপেই 4টা বিষয় থাকা উচিত। এক, 5টা বিষয়, হ্যাঁ নিশ্চয়ই 5টা বিষয় এটা থাকতেই হবে। একজন বয়স্ক লোক দূরে কোথায় যাবে? সুতরাং তার জন্য যে এই স্বাস্থ্য সেবাটা ওখানে ওই কমিউনিটি সেন্টারে অথবা ইউনিয়ন সেন্টারে তার অ্যাক্সেসটা থাকতে হবে। সমস্যা হলো যে আমরা কথা বলছি, আমরা ড্রিমের কথাও বলছি, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে 2030 অর্জন করব, কিন্তু বাস্তব চিত্র হলো যে ব্যবস্থাপনাতে যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো তো আছেই। প্রধান চ্যালেঞ্জ হলো অর্থায়ন। কেন? আমি বলবো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে পরিকল্পনার অভাব। কেন জানুন, ধরুন 2030 সনে বাস্তবায়ন করবে, আমি খুব ক্যাটাগরিক্যালি বলি, 2030 সনে আমাদের লোক সংখ্যা কত হবে? 20 কোটি। এই 20 কোটি লোককে চিকিৎসার জন্য কতজন ডাক্তার দরকার? সেই এই আগামী 6 বছরে সেই সংখ্যক ডাক্তার যে তৈরি করবে, সেই পরিকল্পনা। দ্বিতীয়ত আসুন, একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স থাকতে হবে। তাহলে কত নার্স লাগবে? কোথায় তৈরি হবে? কোনো পরিকল্পনা নাই। একজন ডাক্তারের বিপরীতে 5 জন টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান থাকতে হবে। কোথায় তৈরি হবে? পরিকল্পনা নাই। পরিকল্পনা নাই, অর্থের সংস্থান নাই। আমরা কথায় কথায় বলছি যে 2030 সনে সবার জন্য স্বাস্থ্যসেবা দেব। কিভাবে দেব? কিন্তু এটা আমার মনে হয় কি লেনিন ভাই, এখনো সম্ভব। এই পরিকল্পনা যে নাই বললাম, এটা তো আমরা সবাই মিলে তৈরি করতে পারি। এখন এইটা রাষ্ট্রকে তৈরি করতে হবে, রাষ্ট্রের সদিচ্ছাও আছে। আমরা দেখছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী গত মাসে বলেছেন। তাইলে আমরা এখন একটা দাবি উত্থাপন করি যে আসুন আমরা খুব জরুরিভাবে আলোচনা করি 2030 পর্যন্ত এই কয়টা বছরে, কোন বছরে আমরা কি অর্জন করব, কয়জন ডাক্তার, আমাদের পথরেখাটা, রোড আমি একটু যোগ করতে চাচ্ছি। ঠিক করা দরকার। এবং এর পাশাপাশি একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান। এটা কেন জরুরি বলি, আমাদের এই সাবকন্টিনেন্টে সবচেয়ে কম স্বাস্থ্য খাতে ব্যয় করছি বাংলাদেশ। ইভেন আমাদের চাইতে 3 গুণ বেশি করছে শ্রীলঙ্কা। আমরা যখন 50.6
তখন শ্রীলঙ্কা 150%। আপনার শ্রীলঙ্কার লোক সংখ্যা কত আর বাংলাদেশের কত? না না, আপনি ভাবেন যে সেই ব্যর্থ তুলনার সুযোগ রাষ্ট্র আছে যে কিনা? পাকিস্তান, সে আমাদের চেয়ে বেশি করছে। না, এই ক্ষেত্রে পাকিস্তান কম। আমি একটা পরিসংখ্যান ওয়ার্ল্ড ব্যাংকে না, পরে দেখেছি। দেখলাম একটা সমস্ত কিছু। হ্যাঁ, পলিসি নিয়ে একটু বলতে চাচ্ছি যে আমাদের তো অবশ্যই একটা হেলথ পলিসি আছে আমাদের, সেই সাথে আমরা তো অবশ্যই জানি যে আমাদের তো 8-5 year প্ল্যান যেটা করা হয়, সেখানে কিন্তু ম্যাক্রো লেভেলে আসলে কি করতে হবে এবং সেখানে কি ধরনের অর্থায়ন হতে পারে সেটারও কিন্তু একটা দিক নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা যদি বলি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম এটা তৈরি করা হয় এবং আমরা এখন পঞ্চম যে হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম সেটার পরিকল্পনাও করা হয়েছে এবং সেখানে কিন্তু এই 5 বছর মেয়াদি আসলে যে আমরা জানি যে আমাদের যে অপারেশনাল প্ল্যান আমরা বলি বিভিন্ন প্রোগ্রামগুলো, সেখানে প্রত্যেকটা প্রোগ্রামে কি কি অ্যাক্টিভিটি থাকবে, কি কি কাজ করা হবে, সেটার অর্থায়ন সেগুলো সব বলা থাকে সেখানে। এখন বরং আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে আলোচনাটা করছি সেখানে হচ্ছে পলিসিগুলো আছে, কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। তারও আগে বোধহয় আবুল ভাই যে শব্দটা বলেছেন যে পলিসির চেয়ে তো জরুরি যে স্বাস্থ্যের দর্শনটা কি আমার। হ্যাঁ, তাই তো? দর্শন তো নীতি তৈরিতে সাহায্য করবে। নীতি তৈরি করবেন, বাস্তব যে প্রয়োজন আছে তার ভিত্তিতে স্টেপ বাই স্টেপ আমি এই 8 বছরে কি করব। এই 8 বছরে আমি একটা 8 বছর তো নাই, 30 পর্যন্ত তো আপনার সময় আছে 6 বছর। না, বাংলাদেশ সরকার বলেছিল 32-এর মধ্যে আচ্ছা, করবে। আচ্ছা, হ্যাঁ, স্বাস্থ্যের ক্ষেত্রে যাই হোক, 32 বলেছে। কিংবা ধরেন 32। 7-8 বছরই। হ্যাঁ, কিন্তু আরেকটা মৌলিক প্রশ্ন হলো, ধরেন আমাদের তো স্বাস্থ্য খাতে ব্যয় কমে যাচ্ছে। আমরা গত বছর যেটা প্ল্যান করলাম তার থেকে রিভাইজ বাজেটে মূল বাজেটের 4.5% চলে আসলো। এর আগে প্ল্যান ছিল 5%, কিন্তু আমি বলছি যে শ্রীলঙ্কায় 15%, আমাদের আশেপাশের দেশগুলোতে আরো বেশি। তার মানে আমি যদি একটা জনকেন্দ্রিক, জনগণকে বিবেচনায় রেখে, জনস্বাস্থ্য এবং জনগণের চাহিদাকে বিবেচনায় রেখে স্বাস্থ্যসেবার একটা কাঠামো, একটা পদ্ধতি এবং সবকিছু ঠিক করতে চাই, রিইনফোর্স করতে চাই, তাহলে আমাদের প্রতি বছর এখন যেখানে 5% আছে, বাজেটের 15% মিনিমাম উন্নীত করতে হবে আগামী 5 বছরের মধ্যে। কিন্তু একটা ঝামেলা রয়েছে তো। ধরুন জিডিপির 0.9% গত বাজেটে অ্যালোকেশন দেওয়া হয়েছিল স্বাস্থ্য খাতে। এখন এই জিডিপির 0.9% ব্যবহার করার মতো দক্ষতা, সামর্থ্য আমাদের আপনার অলরেডি প্রতি বছর যে বাজেট দেয় স্বাস্থ্যের, অনেক ফেরত বছর যায়। টাকা তো ফেরত আসে। তাহলে যদি এই যে কমে গেল, তাহলে টাকা আপনি ফেরত ওই আসে, কারণ খরচ করতে পারে না 5 তো। লিটারের পাত্রে কিভাবে 15 লিটার রাখবেন? তো 5 লিটারের পাত্রকে সরিয়ে 15 লিটারের পাত্রের মানে ওই সামর্থ্য সম্পন্ন একটি হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ তাহলে এই জায়গা থেকে কথা বলবো না। আপনার কি মনে হয় তাহলে আলোচনাটা কি যে আমরা টাকার মধ্যে ঘুরে ফিরে যাচ্ছে, সমস্যাটা বাজেট? বাজেট একটি সমস্যা। আচ্ছা। অবশ্যই যেটা আলোচনায় উঠে এসেছে যে আমরা বলি যে WHO অনুযায়ী যে তারা রিকমেন্ড করে যে 15% ন্যাশনাল বাজেট আসলে স্বাস্থ্য খাতে ব্যয় করা উচিত, যেখানে আমরা এখন 5%-এর আশেপাশে আছি। এবং যদিও আরেকটু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তো ওভারঅল বাজেট তো বাড়ছে, তো সেটার 5% হলেও অ্যাবসলিউট অ্যামাউন্টে প্রতি বছর কিন্তু আমরা বেশি বাজেট পাচ্ছি, টাকার অঙ্কে বাড়ছে, টাকার অঙ্কে বাড়ছে, কিন্তু প্রপোর্শনেটলি আমরা এটা কম পাচ্ছি। এখন এই বাজেটটা অবশ্যই জরুরি, কারণ যে প্রসঙ্গগুলো এসেছে আমাদের সমস্ত মানুষকে সংক্রামক, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ার দিতে গেলে অবশ্যই আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এবং কিন্তু সেটাই মূল কথা না, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেমন আমাদের যদি এই বাজেট বরাদ্দের কি হয়, একটা বড় অংশ চলে যায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, কনস্ট্রাকশনে, অনেক বড় বড় বিল্ডিং তো হচ্ছে, মেশিন কেনা হচ্ছে, তো টার্সারি লেভেলে না করে বরং এটা আমাদের দিতে হবে প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে। এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে বাজেট যেগুলো আছে আমাদের সঠিকভাবে যদি আমরা এটা বরাদ্দটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে চাই, তাহলে আবারও সেই প্রসঙ্গটা যে প্ল্যানিং সঠিকভাবে করতে হবে। যেমন আমরা যদি চিকিৎসার কথাও বলি, সেখানে আমরা দেখা যাচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমার ওষুধ শেষ হয়ে যাচ্ছে, আমার দেখা যাচ্ছে যে আমার ইকুইপমেন্টে আমাদের রিএজেন্ট বা এগুলো নাই বলে আমাদের ডায়াগনস্টিক টেস্টগুলো করা যাচ্ছে না, আবার আমাদের যে পরিমাণ লোকবল দরকার সেগুলো চালানো যাচ্ছে না। আর এখানে আমি একটা কথা একটু বলতে চাই, যেটা আলোচনায় কিন্তু কিছুটা উঠে এসেছে, যে আমাদের যে প্ল্যানটা, আমাদের একটা এলাকায় ধরেন একটা ডিস্ট্রিক্টে আগামী অনেক বছরে কত জনসংখ্যা বাড়বে, তাদের মধ্যে পুরুষ মহিলার ভাগ কতটুকু হবে, এবং কি পরিমাণ আপনার মহিলারা হয়তো তারা গর্ভবতী হবে, সন্তান কিভাবে হবে, কতজন আমাদের জনসংখ্যা বাড়বে সেই এলাকায়, এবং সেই অনুযায়ী আসলে কি পরিমাণ স্বাস্থ্যসেবার প্রয়োজন, এটার কোনো হিসাব আমাদের নাই। তো এটা যেহেতু নাই, সুতরাং একটা ডিস্ট্রিক্ট লেভেলে বলেন বা কোনো একটা
এলাকা ভিত্তিক, কিন্তু আমরা পরিকল্পনা করতে পারি না, সেই পরিমাণ কিন্তু আমরা বাজেটও দিতে পারি না। আর আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের যে দুই ধরনের বাজেটটা হয়, একটা হলো আমাদের অপারেটিং বাজেট বলি, যেটা রেভিনিউ বাজেট, আর একটা ডেভেলপমেন্ট বাজেট, উন্নয়ন বাজেট। এই দুটো তো আলাদাভাবে তৈরি হয়। এখন একটা বিল্ডিং হয়ে যাচ্ছে, এটা আমরা দীর্ঘদিন ধরে বলি, কিন্তু সেই বিল্ডিং হওয়ার জন্য যে আমার ডাক্তার, নার্স এগুলো দরকার, সেটা কিন্তু আমাদের অপারেটিং বাজেটে দেখা যাচ্ছে সেই পরিমাণ বরাদ্দ রাখা হচ্ছে না। আমি একটা অ্যাম্বুলেন্স কিনে ফেললাম, কিন্তু আমার সেটা চালানোর জন্য ফুয়েল নাই। এটা দীর্ঘদিন ধরে এই কথাগুলো আমরা বলছি, কিন্তু এটা যদি আমরা সমন্বয় না করতে পারি, তাহলে কিন্তু আসলে বাজেটের সুষ্ঠু আসলে বাস্তবায়ন হবে না। প্রজেক্ট ভিত্তিক চিন্তা তো, বিল্ডিং করলে তো প্রজেক্ট পাস মানে বের করা সহজ, কিন্তু ডাক্তার নিয়োগ করতে গেলে তো অসুবিধা। এখানে আরেকটা আপা যেটা বললেন, আপনার কাছে আসছে, এই জায়গা থেকে আসবে আরেকটা বিরতির সময় হলো। ছোট্ট দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতের চ্যালেঞ্জগুলো কোথায়। আমরা বিরতির আগে ছিলাম আসলে টাকার জায়গাটায়, যে টাকাই সমস্যা কিনা আসলে। কিন্তু আপা একটা প্রশ্ন তুলেছেন, কিন্তু আমার এখানে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ, যে কেন আমাদের স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় সমীক্ষা নাই, মানে আমার কি লাগবে সেটি আমি জানি কিনা। হ্যাঁ, আমার প্রকৃত রিকোয়ারমেন্টটা। আর একটা হলো স্থানীয় পর্যায় থেকে কেন আমরা রিকোয়ারমেন্টটা নেব না। তাইলে আমাদের যে দুটো ব্যাপার, একটা হলো যে বিকেন্দ্রিক পরিকল্পনা, আমার প্রত্যেকটা উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে উপরের দিকে আসবে, রিয়েল নিড অ্যাসেসমেন্ট হবে এক। আরেকটা হলো যে আমাদের মন্ত্রণালয়ের দিক থেকে তো একটা গবেষণা বিভাগ আছে, এবং তারা তো একটা গবেষণা কাজ করে কোন কোন জায়গায় বিগ চ্যালেঞ্জেস রয়েছে, যেটা আপনাকে মনে হয় স্বাস্থ্য খাতের কি কি চ্যালেঞ্জ এটা সরকার জানে না? না না, কোন হাসপাতালের কি সংকট এটা সরকার জানে না? আমার মনে হয় যে এগুলো খুব রিটেন ডকুমেন্টে এই সংকটগুলো নাই, বিশেষত গভর্নেন্স রিলেটেড। ডকুমেন্টেড না, না ডকুমেন্টে নেই, বিশেষত গভর্নেন্স রিলেটেড। বাজেটে যেটা না, হয়, কিন্তু ওনার নোয়াখালী সদর হাসপাতালে কতজন ডাক্তার প্রয়োজন, কতজন ডাক্তার আছে, কোন যন্ত্রটা আছে, কোন যন্ত্রটা ইনঅ্যাক্টিভ, এটা সরকার জানে না। এটাও ঠিক যে জানে কিনা সন্দেহ রয়েছে। তাই কি? হ্যাঁ, যেমন ধরুন এই যে বাজেট হয়, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণত এমপি, তারা ডিমান্ড নোট দেয় যে কি আমার এখানে একটি হাসপাতাল করা হোক, রাইট, একটি হাসপাতাল করা হোক, অথবা আমার এখানে একটি এক্স রে মেশিন দেওয়া হোক। কিন্তু সেই এক্স রে মেশিনটার জন্য একজন রেডিওলজিস্ট দরকার, দুজন টেকনিশিয়ান দরকার, 3 জন সাপোর্টিং স্টাফ দরকার ড্রেস চেঞ্জ করার জন্য। সেটা কিন্তু আবার অন্য জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাস হয়। ফলে বিল্ডিং হচ্ছে, এক্স রে মেশিন আসছে, চলছে না। রাইট। এবং ঢাকার একটা খুব অথবা বড় আমি হাসপাতাল, কেন জানেন আমি বলি, ঢাকার বাংলাদেশের রেফারেল হাসপাতাল হচ্ছে ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার সম্পর্কিত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট এন্ড হাসপাতাল। সেখানে 38টি রেডিয়েশন মেশিনের মধ্যে কিভাবে 35টি বা 36টি নষ্ট ছিল এই মাত্র কয়েকদিন আগে। তাহলে আমরা কিভাবে বলবো যে কেন্দ্রীয় সরকার এটি জানেন? বলুন না, এমনও হতে পারে যে জানেন কিন্তু ওইটা অগ্রাধিকারের মধ্যে নাই। আবার বলবেন যে এই বছরে আমার যে অ্যালোকেশন, আমি যে পরিমাণ জনবল বাড়াতে পারবো সেটা হলো এটা। তো সুতরাং এই যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর মধ্যে যে আন্তঃসমন্বয়, তার যে তথ্য বিনিময়, এবং তারা বসে যে একটা সমন্বিত পরিকল্পনা করবে, এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যেটা আপনি বলছিলেন। আপনি দেখুন, প্রধানমন্ত্রী কোভিডের সময় বলল প্রতিটি জেলাতে 10 বেড সম্পন্ন একটি আইসিইউ ইউনিট হবে। ভেরি গুড, আমরা জানি যন্ত্রপাতি আছে, বেড আছে, সব আছে, কেন চালু হচ্ছে না? লোক নাই। আচ্ছা, একজন ডিপ্লোমা করা অ্যানেস্থেসিওলজিস্টকে 6 মাসের ট্রেনিং দিয়ে সেখানে কাজ করানো যায়, সেই ট্রেনিংয়ের প্ল্যানটা কোথায়? 2 বছর 3 বছর পার হয়ে গেছে। তার মানে প্রধানমন্ত্রীর কথাকেও বাস্তবায়নের জন্য যারা পরিকল্পনা করে তারা অগ্রসর হয় না, কারণ ওগুলো তার অগ্রাধিকারের মধ্যে নাই। তার মানে অধ্যাপক রুমান হক, বাজেট একটা বড় জায়গা, এবং তারপরে দেখলাম যে পরিকল্পনা, তাই তো? অর্থাৎ আমরা আমাদের রোগটা চিহ্নিত করতে পারছি কিনা ওষুধ দেবার আগে। সর্বজনীন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এইটা একটা বড় চ্যালেঞ্জ কি? মানে আপনার বাজেট পরিকল্পনা কোনো কিছু তাহলে চলছে কি করে? তাহলে না, অবশ্যই চলছে। আমাদের একটা মানে স্বাস্থ্য মন্ত্রণালয় তো পরিকল্পনা করে, সেই অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করে, কিন্তু সেটার অনেক দুর্বলতা আছে, যেগুলো আসলে উত্তরণের এখনো অনেক সুযোগ আছে, হয়তো সেটাই আমি বলতে চাচ্ছি। একটা প্রসঙ্গ আপনি বলেছিলেন, সেটা একটু আমি এখানে অ্যাড্রেস করতে চাই, যে যে পরিমাণ অর্থ তাদেরকে দেওয়া হয় তারা তো সেটাই খরচ করতে পারে না, তাহলে টাকা ফেরত যায়। তো এটা সেক্ষেত্রে আমরা বরাদ্দ বাড়ানোর কথা বলছি কেন? এখন আসলে কেন তাহলে তারা টাকাটা
টাকাটা খরচ করতে পারছে না, এটা তো আইডেন্টিফাই করতে হবে Right. এখন, এবং আইডেন্টিফাই করে সেটাকে সমাধানের চেষ্টা করতে হবে। এখন বরাদ্দ তারা খরচ করতে পারে না বলে দিনের পর দিন তাদেরকে আমি কম বরাদ্দ দিব, আচ্ছা। এবং সেটা আরো, তখন কিন্তু সেবা দানের কোয়ালিটিও একটা ব্যাপার, তাই না? আমাদের কিন্তু সেবার মানটা ধরে রাখতে গেলেও তো আমার নির্দিষ্ট পরিমাণ অর্থায়ন প্রয়োজন। এখানে মানুষ সেখানে পড়ে যাবে, সেখানে আমি জনগণকে আসলে সেবাটাও দিতে পারবো না। এখন কয়েকটা পয়েন্টে কেন আসলে তারা সেবাটা, দুঃখিত, কেন তারা অর্থটা বরাদ্দকৃত অর্থটা কেন খরচ করতে পারছে না? কিছু আছে যে আমাদের পরিকল্পনার দুর্বলতা, আগেও আমরা আলোচনা করেছি যে লোকাল লেভেল থেকে যারা আসলে এই পরিকল্পনাটা করে সেন্ট্রাল লেভেলে দিবেন অর্থটা ব্যবহারের জন্য, ওনারা হয়তো দেরি করে পরিকল্পনাটা শুরু করছেন, বা এখানে আমাদের স্টাফ যারা আছেন ট্রান্সফারের একটা ব্যাপার আছে, মানুষ চলে যায়, ইনস্টিটিউশনাল মেমোরি থাকে না, এবং আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাপনার অর্থায়নটা যেটা হয় এটা তো একটা সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ, এটা একটু ভিন্নভাবে আমাদের ডেভেলপমেন্ট বাজেটের এই অর্থায়নটা হয়ে থাকে, হয়তো উনি সেটা জানেন না যে কিভাবে এটা চাইতে হবে। তো এই জন্য নতুন মানুষ এসে অনেক সময় দেরি হয়ে যায়, ওনার কি দরকার সেটাই হয়তো ঠিকমতো বলতে পারেন না। হ্যাঁ, তো এই কারণেও কিন্তু দেরি হয়, অর্থাৎ লোকাল লেভেলের বিভিন্ন যে দুর্বলতার কারণেও কিন্তু সেন্ট্রাল লেভেলে আসে না। আবার সেন্ট্রাল লেভেলে যখন অর্থায়নের জন্য এই রিকুইজিশন বা এই চাহিদাপত্রটা পাঠানো হয়, সেখানেও কিন্তু একটা দীর্ঘসূত্রিতা তৈরি হয়, কারণ এটা অ্যাপ্রুভাল প্রসেস, যেটা বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাপ্রুভ হয়ে তারপরে যখন অর্থায়নটা হয় ততক্ষণে দেখা যায় যে প্রয়োজনটা অলরেডি চলেই গেছে, সেটা হয়তো সেটা ব্যবহার করা যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে যেই পরিমাণ বাজেট দরকার আপনি সেই পরিমাণ বরাদ্দ দিলেন না। হয়তো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ফার্নিচারের জন্য আপনি বললেন আপনার দরকার 100 টাকা, কিন্তু আপনাকে 80 টাকা দেওয়া হলো, কিন্তু আপনি তখন করলেন কি, ওই টাকাটা দিয়ে আপনি কিনতে পারলেন না, ওই 80 টাকা পুরোটাই অব্যবহৃত রয়ে গেল, এবং সেটা পরের অর্থ বছরে ফেরত গেল। এরকম অনেকগুলো আছে যে পরিকল্পনার অভাব, সঠিক পরিমাণে অর্থায়ন না করা। দুর্নীতিটাও যোগ করা উচিত। আর একটা হচ্ছে সেই প্রসঙ্গে আপনি যদি তার আগে একটু আমি বলি যে আরেকটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রসেসটা অনেক জটিল এখনো, কারণ আমাদের এটা দীর্ঘদিন বলার পরেও এখন কিন্তু এই প্রসেসটা অনেক সহজ হয়েছে, কিন্তু তারপরেও আপনি দেখবেন যে আপনি এই বছরে যে বাজেট করছেন প্রকিউরমেন্ট করার জন্য, আমাদের কি হয়, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা অন্য জায়গায় দেখেন, তারা সমস্ত কিছু রেডি করে রাখে, যেই মাত্র বাজেটটা পাস হয় সাথে সাথে তারা প্রকিউরমেন্টে চলে যায়। কিন্তু আমাদের স্বাস্থ্যতে আমরা জানি যে কি পরিমাণ ওষুধ লাগবে বা কি পরিমাণ আরো ইকুইপমেন্ট দরকার হবে, বা প্রিভেন্টিভ প্রমোটিভের জন্য আমি কি কি কাজ করব, কতগুলো উঠান বৈঠক করব, তো এগুলো আগেই তৈরি করে রেখে যেই মাত্র বাজেট বরাদ্দ হবে তখন যদি আমরা ওইটা আসলে চাহিদাপত্রটা দেই, তাহলে কিন্তু আমাদের অর্থায়নটাও তাড়াতাড়ি হয় এবং এটা ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এই দীর্ঘসূত্রিতা, দেরি করে দেওয়া, এর কারণেও কিন্তু অনেক সময় যুক্ত করা উচিত কিনা বল ভাই, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। ধরেন সরকারি হাসপাতালগুলোর প্রত্যেকটা জায়গায়, জেলা শহরে দেখবেন আশেপাশে অনেকগুলো বেসরকারি হাসপাতাল গড়ে ওঠে, এবং সেগুলো চলে কিন্তু সরকারি হাসপাতালের যারা টেকনিশিয়ান, ডাক্তার, ওনাদের দ্বারা। এখন সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মূল স্টেক আসলে রাষ্ট্র। এখন রাষ্ট্র কর্তৃক পরিচালিত হাসপাতালগুলো যতই ইনঅ্যাক্টিভ হবে, বেসরকারিগুলো তত বেশি অ্যাক্টিভ হবে। এই পলিটিক্সের কারণে সরকারি হাসপাতালগুলো দিনের পর দিন দুর্বল হয়ে থাকে কিনা? এক্স্যাক্টলি, এবং এইটা তো একটা স্ববিরোধিতা। আমি রাষ্ট্রের ট্যাক্স পেয়াররা যে টাকা দিচ্ছে সেটা দিয়ে যেই ব্যবস্থা, যেই বেতন ভাতা, তাদের একটা বড় অংশ যদি দুপুর 3টার পর গিয়ে প্রাইভেট হসপিটালে কন্ট্রিবিউট করে, আরো আগেও যায় অনেক সময়। না আমি এটা কিন্তু একটা অন্যায্য, মানে এটা আনফেয়ার টু সিটিজেন্স, তাই না? এবং এই যে প্রাইভেটাইজেশনের আমি এখন আর বিরুদ্ধে না, আমরা কেউই। এটা একটা বাস্তবতা যে আমাদের পাবলিক সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর। একটা জেলা সদরের হাসপাতালে এক্সরে মেশিন পর্যন্ত বন্ধ হয়ে থাকে, অথচ সেই সেম এক্সরেটা পাশে আর একটা প্রাইভেট ক্লিনিক করতে পারা যাচ্ছে। তাহলে ছোটখাটো পরীক্ষা নিরীক্ষাও একটা সদর হাসপাতালে হচ্ছে না। হ্যাঁ, এখন এই জন্য কতগুলো জিনিস করা দরকার। একটা হলো যে সমস্ত এভিল ফোর্সেস যারা এগুলোকে নিয়ন্ত্রণ করছে এখন, যারা সরকারি ব্যবস্থাগুলোকে ঠিকমতো ব্যবহার করতে দিচ্ছে না, তাদের সম্পর্কে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। 1 2 নাম্বার হলো যে আমাদের দেশে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা, যারা ডাক্তার হন, নার্স হন, যেই হন, তারা প্রজাতন্ত্রের যে পাবলিক ইনস্টিটিউশনগুলো সেখানেই সার্ভ করা উচিত। আর আমি যদি প্রাইভেট প্র্যাকটিস করি, আমার হসপিটাল, আমার প্রতিষ্ঠানে আমি আলাদা নিয়োগ দেব, এবং দেশের দরকার হলো যে সেই পরিমাণ নতুন দক্ষ জনবল তৈরি করা, প্রয়োজনীয় ডাক্তার তৈরি করা, নার্স তৈরি করা। বরঞ্চ এক লাইনে বলা যায় যে সরকারি কাজে কর্মরত যে ডাক্তার তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এই আইন করলে তো আপনারা ডাক্তাররা আন্দোলনে নেমে যাবেন কালকে। 2024-এ আন্দোলন নামবে আপনি জানেন না, কারণ ডাক্তাররা চায় যারা গভর্নমেন্ট জব করে তাদের বাকি উদ্বৃত্ত সময়টা তারা ওই হাসপাতালে দিক, সেখান থেকে ভারতে যেটি হচ্ছে আপনি জানেন না, সেখান থেকে তাকে একটা অংশ টাকা দেওয়া হোক। অর্থাৎ সে বেতন পাচ্ছে ধরা গেল এক্স পরিমাণ টাকা, ওয়াই পরিমাণ টাকা সে তার অন্য এক্সট্রা সার্ভিস দিয়ে সেখান থেকে পাচ্ছে।
ওই হাসপাতালে একই একই হাসপাতালে আমিও তো হ্যাঁ, সেটাই তো। এটা বঙ্গবন্ধু মেডিকেলে এটা চালু হয়েছে তো। এবং ফলে এটা আমিও মনে করি কি, আমি 3টার পর যাকে অ্যালাউ করছি তিনি আমার হসপিটালেই, পাবলিক হসপিটালেই কাজ করবেন, পাবলিক ইনস্টিটিউশনেই কাজ করবেন, তাকে আমরা আরো উপযুক্ত বেশি সম্মানই দেব। তাকে বাড়তি কাজের জন্য বেশি দেব, তার জন্য সেরকম রিমুনারেশন বাড়বে, ইনসেনটিভ বাড়বে, তাই না? এইটা আমরা করা উচিত এবং করে প্রাইভেট সেক্টরকে নিজের ক্ষমতায় দাঁড়াতে দেওয়া উচিত। কারণ আমি প্রাইভেট সেক্টর কেন না, অস্বীকার করার শিশুর সুযোগ মতো নেই। চলবে, আপনার 17-18 কোটি লোকের দেশে সবাইকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা সরকারি হাসপাতালে তো নাই। বরঞ্চ আওয়াল ভাই যেটি বললেন, একটি আলাদা অধিদপ্তরই থাকতে পারে, আচ্ছা, বেসরকারি স্বাস্থ্যসেবা অধিদপ্তর। রাইট, এটা ভালো প্রস্তাব। তার মানে আমরা আসলে সমস্যাগুলো মোটা দাগে চিহ্নিত করতে পারি এবং সরকারও জানে, আমার যেটা বিশ্বাস যে সরকারও জানে, কিন্তু চিন্তার জায়গাটা আপনার কথাটা বারবার রেফার করি যে স্বাস্থ্য দর্শনটা ঠিক আছে কিনা। আর একটা বিরতি নিয়ে আসবো, বিশেষ করে শুরুতে লেলিন ভাই যে জায়গাটা থেকে ফোকাস করছিলেন বা আপা বোধ হয়, যে ভর্তুকি কাকে কতটুকু আপনি দেবেন। বাংলাদেশ 17-18 কোটি লোকের দেশে কত পার্সেন্ট লোককে আপনি কত টাকা ভর্তুকি দিতে পারবেন, আসলে রাষ্ট্রের সেই সক্ষমতাটা আছে কিনা, এটি একটি বড় তর্কের জায়গা। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা সর্বজনীন স্বাস্থ্য সেবার চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি। ওল ভাই, চ্যালেঞ্জের মধ্যে তো ছিলাম, সমাধানের পথটা খোঁজা দরকার। দুইটা প্রশ্ন করি আমি। এক, যে মৌলিক স্বাস্থ্যসেবা বা সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে রাষ্ট্রের একজন নাগরিকের পেছনে কত টাকা বছরে খরচ করতে হয়, এটার কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা, এক। আর দুই, আমরা বলছি বারবার ভর্তুকির কথা। সরকার আমাকে যে টাকা ভর্তুকি দিবে আমার পেছনে, আর একজনকে সেটা দেবে কিনা, একজন প্রান্তিক মানুষকে যে পরিমাণ ভর্তুকি দেওয়া উচিত, যে সচ্ছল মানুষ, তাকে দেওয়া উচিত কিনা। ফলে এই যে টাকার জায়গাটা, ভর্তুকি প্লাস রাষ্ট্রের খরচ, এই জায়গায় কোনো কনক্লুশন আসা যায় কিনা? আমি একটা তথ্য দিতে পারি যে ডব্লিউএইচওর একটা রিকমেন্ডেশনের মধ্যে আরেকটা দিক আমি পেয়েছি। যেমন আমরা প্রায় $46 নাকি $48 মাথা পিছু এখন খরচ করছি, যদিও তার 70% আমরা দিচ্ছি। হ্যাঁ, এই তো খরচ হচ্ছে এরকম বছরে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা হলো $88 পার ক্যাপিটা। আমার হিসাব করে বের তার মানে কি করতে প্রায় হবে। 10,000 টাকা বছরে, তাই তো? 10-11,000 টাকা। এক্স্যাক্টলি। হ্যাঁ। এই পরিমাণ টাকা মাথা পিছু খরচ আমাদের করতে হবে এখন থেকেই। তারপর আয় বাড়লে, জিডিপি বাড়লে ধীরে এখন ধীরে রাষ্ট্রের স্টেক কি হবে? এখন আপনি যেটা প্রশ্ন বললেন যে রাষ্ট্রের স্টেক এবং নাগরিকদের স্টেক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের একটা পরিকল্পনা করতে হবে কিভাবে প্রতি বছর নাগরিকদের ব্যয়টা আমি কমাতে পারি। ব্যক্তিগতভাবে আমি এখন সেই নাগরিক বলতে তো অনেকগুলো ধরন আছে। বস্তিতে যিনি থাকেন তিনিও নাগরিক, আবার যিনি বড় ব্যবসায়ী তিনিও নাগরিক। এইটা যেটা আপনি বলছেন স্পেশাল ফোকাস, যে আমার প্রান্তিক মানুষ যাদের হিউম্যান রাইটসটা সকল দিক থেকে ভায়োলেট হচ্ছে, তাদের জন্য আমার বিশেষ প্রোগ্রামগুলো কি? যেমন যদি বলি নারী, শিশু, প্রসূতি মা, বয়স্ক মানুষ, দরিদ্র মানুষ, ডিফারেন্টলি অ্যাবল যারা প্রতিবন্ধী মানুষ, এই সবার জন্য আমার কি বিশেষ ব্যবস্থা প্রত্যেকটা সেন্টারে আছে, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। সেটা গ্রাম হোক, উপজেলা হোক, ইউনিয়ন হোক, এটা একটা জিনিস। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী, কারণ বাংলাদেশের একটা পজিটিভ দিক হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে আমাদের অঙ্গীকারের কথা। আমরা ইউএন যেই হাই লেভেল মিটিংয়ে আমাদের অঙ্গীকারের কথা তুলে ধরেছি। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে 2030-এ এটা করতে চাই। তাহলে এখন আমাদের এই প্রেশারটা দেওয়া উচিত, যেই জায়গায় গ্যাপ আছে এইটা পূরণ করা। অর্থায়নের ব্যাপারটা আমি মনে করি না যে বাংলাদেশের প্রতিদিন আর্থিক সামর্থ্য বাড়ছে। আমরা 8 লক্ষ কোটি টাকার বাজেট করতে যাচ্ছি, তাই না? সুতরাং আর্থিক সামর্থ্যের দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ এবং আমাদের প্রবৃদ্ধি ঈর্ষণীয় গোটা সাউথ এশিয়ার ক্ষেত্রে। এই বছরও এত কঠিন সমস্যার মধ্যেও 5.6% আমরা অনুমান করছি যে আমাদের গ্রোথ হবে। তো সুতরাং আমার বক্তব্যটা হলো এখানে এটা, যে আমাদের সদিচ্ছা হয়তো আছে কিন্তু পরিকল্পনা নাই, এবং অর্থায়ন কিভাবে কাজে লাগাবো, দুর্নীতি কিভাবে রোধ করব, আমার এক্সপেন্ডিচার রিয়েলি যা দরকার সেটা কিভাবে করব, আর প্রচুর জনবল আমাদের বাড়ানো দরকার, বিশেষত ডাক্তার, নার্স এবং প্রফেশনালস যারা এই হেলথ সার্ভিসগুলো দেবে, এবং ব্যাপকভাবে স্বাস্থ্যকর্মী। আমি যদি বলি অর্থায়ন কোথায় দরকার, আমি একটা কমিউনিটি ক্লিনিক করেছি, ওখানে একজন মাত্র
হেলথ ওয়ার্ক। রাইট, আমি সেখানে 5 জন দিতে পারছি না আমি এখানে 3 জন কমপক্ষে দেই না কেন, একজন প্যারামেডিক, 2 জন স্বাস্থ্যকর্মী। 24 ঘন্টা। সুতরাং এই ক্ষেত্রে আমার ব্যয়টা ওখানে 3 গুণ বাড়াতে হবে। রাইট। 3 গুণ বাড়াতে হবে। একইভাবে আমি জানি না এই দ্বন্দ্বটা ফ্যামিলি প্ল্যানিং এবং হেলথ কেন এই 2 ডিপার্টমেন্ট, আমার এটা মাথায় আসে না। এটা তো এখন স্বাস্থ্যেরই বিষয়। এটা তাহলে ইউনিফাইড হওয়া দরকার। এক্স্যাক্টলি। সুতরাং আমাদের সবকিছুকে একটা সমন্বিত একটা জায়গায় আনা দরকার, যাতে ইউনিয়ন পর্যায়ের ওই সেন্টারটাকেও আমরা হেলথ সার্ভিস দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। রাইট। আমরা যেটা বুঝি, চ্যালেঞ্জগুলো আমরা বুঝি, এবং 2030-32 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু আপনার কি মনে হয় যে এই সময়কালের মধ্যে অ্যাচিভ করা সম্ভব? এটা খুবই দুরূহ, খুবই কঠিন। বিশেষ করে প্রথম থেকে আমি যেটা বলছিলাম যে আমাদের অসংক্রামক রোগ অনেক বাড়ছে, আমাদের এই আবার সংক্রামক রোগ যেগুলো আছে কোভিডের মতো এরকম নতুন নতুন এমার্জিং ডিজিজ আমাদের হচ্ছে, যে সমস্যাগুলো এতক্ষণ আমরা বলেছি যে আমাদের ডাক্তার, নার্স এবং অ্যালাইড যে হেলথ ওয়ার্কফোর্স তাদের দক্ষতা, এটারও আমাদের এখনো ঘাটতি আছে, সংখ্যায়ও যেমন ঘাটতি আছে, সমন্বয়ের অভাবটা বারবার আসছে। সে সাথে আমাদের কিন্তু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ভালনারেবিলিটি এটাও কিন্তু আমাদের সামনে আসছে বিরাট চ্যালেঞ্জ হিসাবে। তো এইখানে আমরা যদি সমন্বিতভাবে আগাতে চাই তাহলে অবশ্যই আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে রিভিউ করে আসলে একটা বাস্তবসম্মতভাবে আসলে কিভাবে 2032-এর মধ্যে আমরা অর্জন করতে পারি, এবং সমন্বয় বিভিন্ন শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে না, অন্যান্য মন্ত্রণালয়ের সাথেও একটা সমন্বিত একটা সমন্বয় দরকার আছে, এবং এই দক্ষতা বৃদ্ধি যে কিভাবে আমরা আসলে এটাকে বাস্তবায়ন করতে পারবো, যারা পরিকল্পনাবিদ আছেন তাদেরকে আসলে আরো বেশি দক্ষতা নিয়ে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা আসলে তাদেরকে করতে হবে, এবং লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম টার্গেট ঠিক করতে হবে। এবং যে গ্যাপগুলো এখন আছে সেগুলোতে আসলে লিডারশিপ, আমার মনে হয় যে লিডারশিপ এবং গভর্নেন্স এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। গভর্নেন্সের যে ইস্যুগুলো বারবার আমরা বলছি অ্যাকাউন্টেবল না, আমরা অনেক ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আমরা এই যে পরিকল্পনার কথা বলছি, এটা একদম আমি ঢাকায় বসে কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলের পরিকল্পনা আমার পক্ষে করা সম্ভব না। সুতরাং জনগণের মতামত নিতে হবে, জনগণকে কিন্তু আমাদের এই পরিকল্পনার সাথে সম্পৃক্ত করতে হবে, তাহলে আমরা আসলে এটা বাস্তবমুখী পরিকল্পনা করতে পারবো যেটা বাস্তবায়ন সম্ভব। লেন ভাই, সরকারি হাসপাতালগুলো যেটা বুঝি আমরা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, মেশিনপত্র আছে, ডাক্তার নাই, আবার ডাক্তার থাকলে পরেও কোনো না কোনো অজুহাতে সেখানে ওই পরীক্ষা নিরীক্ষাগুলো হয় না। তো এই অবস্থার মধ্যে আপনি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুব কঠিন, যদি আরও অনেকগুলো প্রবলেম আমরা জানি। এই রকমের একটা সিচুয়েশনে আপনি 2030-32 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবেন? এটা তো একটা বড় প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আমরা 2030-32-এর মধ্যে কতগুলো কাজ করতে পারি, যেমন রোগীর নিজস্ব খরচ, অর্থাৎ যেটাকে আমরা বলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এখন 70% বেশি, 74, এটাকে আমরা কমিয়ে 30% আনা যায় কিনা সেটা ঠিক করা। দ্বিতীয়ত, এটা আনতে গেলে তো সরকারের ভর্তুকি বাড়াতে হবে। না, ভর্তুকি বাড়াতে সেটা না, কতগুলো কৌশল রয়েছে। আরেক ক্ষেত্রে 20% হতদরিদ্রকে স্বাস্থ্য সুরক্ষা নেটওয়ার্কের ভেতরে বা বেস্টরির ভেতরে আনা। তৃতীয়ত, যেমন ধরুন টোব্যাকো অথবা কোল্ড ড্রিঙ্কস, যেসব জায়গা, যেসব পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেখানে হেলথ ট্যাক্স অ্যাড করা। আচ্ছা, যে ট্যাক্স থেকে হতদরিদ্র মানুষকে, খুবই ভালো প্রশ্ন এটি। আর একই সাথে আরেকটা ব্যাপার করতে হবে যেটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2024-এর স্বাস্থ্য ধারণা কিন্তু একটু ভিন্নতর। মানুষের স্বাস্থ্য ভালো রাখতে হলে উদ্ভিদ জগতের স্বাস্থ্য ভালো থাকতে হবে, প্রাণীকুলের স্বাস্থ্য ভালো থাকতে হবে, না প্রকৃতির বাইরে তো আপনি না। অতএব এই যে ওয়ান হেলথ কনসেপ্ট, যে সকলের স্বাস্থ্য একত্রিত হয়ে স্বাস্থ্য ভাবনা, এবং ওয়ান হেলথ, আমরা জানি ওয়ার্ল্ড হেলথ যে ইন্টারন্যাশনাল যে ফোরামটা, তার সহসভাপতিদের একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওয়ান হেলথ এর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স চ্যাপ্টারে তিনি কিন্তু চেয়ারম্যান। কিন্তু লেনিন ভাই, আমি যদি অনুমতি দেন, এই ওয়ান হেলথ আমাদের ইস্যুটাকে আরেক দিকে নিয়ে যাচ্ছে। এটা ইউরোপীয়দের একটা টোটাল কনসেপ্ট। এটা অন্য না, আমরা ওয়ান হেলথ বলতে আসলে ওয়ান হেলথ ডেও আছে। আচ্ছা, আমরা ওয়ান হেলথ বলতে বেসিক্যালি হলিস্টিক হেলথ কেয়ারকে বোঝাচ্ছি বাংলাদেশের। মানে আপনি প্রাণ প্রকৃতিকে ডিস্টার্ব করে নাগরিকের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন না, থিমটা হলো আরেকটা ব্যাপার। এখানে তো কোনো বিরোধ থাকার কথা না, বলবো না, বিরোধ নেই, কিন্তু আমি ইউরোপিয়ান কনসেপ্টে বলি, আমি বাংলাদেশের মানে হলিস্টিক অ্যাপ্রোচ। আমি আরেকটা ব্যাপার, যেমন ধরেন সরকারি হাসপাতালগুলোতে প্রান্তিক পর্যায়ে একজন রোগী গেল, তার পরীক্ষা নিরীক্ষার প্রায় 91% সম্ভবত বাইরের থেকে করতে হয়। এটাকে অন্তত মানে 50% নিয়ে আসেন। হ্যাঁ, ওষুধের ক্ষেত্রে প্রায় 86% বাইরে থেকে কিনতে হয়, এটা গিয়ে 30% নিয়ে আসুন। এবং খাদ্য ব্যবস্থাপনা যেটি,
মানে দেখা যাচ্ছে হাসপাতালে থাকতে গিয়ে যে খাবার সে খাচ্ছে এতে তার ওজন কমে যাচ্ছে। এই জায়গাটা তো পরিবর্তন আনতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে নিড বেস হেলথ কেয়ার, নিড বেস মেডিকেল কেয়ার, এই জায়গাটায় যেতে হবে। এবং যে কারণে আমার সর্বশেষ প্রস্তাব হচ্ছে যে হেলথ সার্ভিসকে অন্য 10টা ক্যাডার সার্ভিস মতো না করে একটি আলাদা সার্ভিসে রূপান্তরিত করা, যেটা লন্ডনে আছে বা পৃথিবীর অনেক দেশ আছে, এবং প্রয়োজন অনুযায়ী একটি কাঠামো গড়ে তোলা। এবং এখানে যারা পরিকল্পনাকারী হবে, যারা রিমডেলিং করবে, যারা মানে ডিজাইন করবে, তারা হেলথ রিলেটেড ব্যক্তিত্ব হবে। না হলে হয় কি, ধরুন একজন সচিব, তিনি 2 মাস আগে ছিলেন ধর্মে, তার 4 মাস আগে ছিলেন সমাজ কল্যাণে, তারপরে পরিবেশ, তিনি এরপরে যখন স্বাস্থ্য। হেলথে আসেন তিনি তো টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এটি তাকে আত্মস্থ করতেই তো অনেকটা সময় Right. চলে যায়। যদি ব্যাপারটা এমন হতো যে জি। যে তরুণ ছেলেটি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করলো উপজেলায়, সে ক্রমান্বয়ে অভিজ্ঞতা মধ্য দিয়ে যদি একসময় সচিব হতো, হেলথ সচিব হবে। হ্যাঁ, তাই তো তাহলে হবে। কিন্তু পাল্টে তাহলে যাবে। একদম আমি আমরা প্রায় শেষ পর্যায়ে। একটা পয়েন্ট জাস্ট জি। খুব, সেটা হলো আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি। এই যে আমি 20 দরিদ্র অতি দরিদ্র মানুষ, আমি তার জন্য হেলথ কার্ড করছি না কেন? রাইট। আমার তো অবিলম্বে করা দরকার ডিজিটালি। আমরা বলছি যে বাংলাদেশ একটা নতুন বিপ্লবে যাচ্ছে, যে ডিজিটালাইজেশন অফ Right. এভরিথিং। সুতরাং অবিলম্বে যেটা করা দরকার, ডিজিটালাইজেশন দরকার হেলথ সার্ভিস যারা নিচ্ছে তাদের, এবং হেলথ কার্ডটা আমাদের বাস্তবায়ন করা দরকার। এখন আমরা টাকা কোথায় খরচ করবো আপনি বলছি হেলথ না। কার্ড করে দিলেন, কার্ডটা নিয়ে তো যাবে সে সরকারি হাসপাতালে, সেইখানের তো ইনফ্রাস্ট্রাকচার ঠিক নাই, না এইটার জন্য সেইখানে সেবা তো ঠিক নাই। আচ্ছা, আমি তো বলছি এটা যদি ঠিক আছে। বেসরকারি হ্যাঁ। প্রতিষ্ঠানেও যায়। কিন্তু আমাদের আচ্ছা। পরিকল্পনা যদি থাকে সরকারি বেসরকারি সর্বত্র এটা করব, এখানে আমাদের প্রচুর অর্থায়ন দরকার, আমরা খরচ করি। রাইট। না, আপনি যেটা বললেন যে টাকার তো সংকট নাই, টাকাটা ঠিকমতো খরচ করতে পারছে কিনা সেটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। এখন আপনি এই ক্ষেত্রে একটু খরচ যোগ করেন। করতে একদম, চাই যে 30 একটা সেকেন্ড আলোচনা শেষ করতে হচ্ছে, আমাদের যে তথ্য প্রবাহ, এইটার অবাধ প্রবাহ আমাদের দরকার। অর্থাৎ আমাদের এভিডেন্স জেনারেট করতে হবে এবং এই সবার সাথে এই তথ্যগুলো শেয়ার করতে হবে। কারণ জি। আমাদের যদি পলিসিগুলো আসলে এভিডেন্স ইনফর্ম না হয়, Right. তাহলে তো এইভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হব। রাইট রাইট, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেটি বুঝি দর্শক, যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার কোনো শর্টকাট পদ্ধতি আসলে না, এটা খুব চ্যালেঞ্জিং কাজ, কিন্তু সেই চ্যালেঞ্জটা নিতে হবে। এবং সরকার, আমরা বিশ্বাস করি যে সমস্যাগুলো জানে, কিন্তু সমাধান করবার জন্য তার দরকার আসলে রাজনৈতিক সদিচ্ছা, সেটি আমরা প্রত্যাশা করি। ভালো থাকবেন।